বেনজির আহমেদ একটি আলোচিত সমালোচিত নাম এবং সেই বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন দুবাইতে। প্রথমে শুনেছি যে তিনি ইংল্যান্ড থেকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর বা কোথাও যাওয়ার সময় দুবাই এয়ারপোর্টে ট্রানজিট ছিল, তখন সেই ট্রানজিট এরিয়াতে এআই ক্যামেরার মাধ্যমে তাকে শনাক্ত করে দুবাই পুলিশ। আর যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে তার প্রতি ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারপোল, সেহেতু তাকে ওই ইন্টারপোলের ওয়ারেন্টের আলোকে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে গত 12 তারিখে। এখন তিনি পুলিশ কাস্টডিতে রয়েছেন। পরে আমরা জানতে পারলাম অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি থেকে যে তিনি আসলে দুবাইতে একটি শপিং মলে গ্রেপ্তার হয়েছেন। তিনি দুবাইতে শপিং মলে ঘোরাফেরা করতেছিলেন এবং তিনি বেশ কয়েকদিন ধরে তিনি আসলে দুবাইতে অবস্থান করতেছিলেন। তারপরে তাকে সেই শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। এখন আমরা দুই জায়গায় আসলে দুই রকম তথ্য পাচ্ছি। একটা পাচ্ছি যে এয়ারপোর্টের ট্রানজিট এরিয়াতে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা পাচ্ছি যে না, শপিং মলে গ্রেপ্তার হয়েছে, কিন্তু দেশ একটাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এখন যেখানে গ্রেপ্তার হোক না কেন, যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন, এটা আমাদের জন্য অবশ্যই একটি ভালো খবর। দর্শক, এই বেনজির আহমেদ একজন চরম বদরাগী ঔদ্ধত্যপূর্ণ বেয়াদব একজন পুলিশ অফিসার ছিল এবং তিনি শেখ হাসিনার আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মূলত দুইটা শক্তি ছিল, একটা হচ্ছে তার বাড়ি গোপালগঞ্জ, দ্বিতীয় হচ্ছে তিনি শেখ হাসিনার আস্থাভাজন। এই কারণে তাকে আর কখনোই পিছনে ফিরতে হয়নি। তিনি দম্ভ করে বলতেন যে আমি শেখ হাসিনা ছাড়া কাউকে গণি না, মন্ত্রী, মিনিস্টার, আমলা, কারো দাম নেই আমার কাছে, একমাত্র শেখ হাসিনা যা বলবে আমি তাই করব। যখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন সেই শেখ হাসিনার প্রথম আমলে, তখন শেখ হাসিনা গিয়েছিলেন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে। হ্যাঁ, তখন ফুল দেওয়ার সময় তো জানেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে এসএসএফ ঘিরে রাখে। তো সেখানে বেনজির প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু এসএসএফ তাকে ঢুকতে দেননি। এই কারণে বেনজির প্রধানমন্ত্রীর সেই শহীদ মিনার থেকে কতটুকু পর্যন্ত পুলিশ প্রত্যাহার করে নেন রাগে, তার এত রাগ। এবং মনে করা হয়েছিল যে এই বুঝি তার কেরিয়ার শেষ। তারপর তাকে করা হলো র্যাবের মহাপরিচালক। সে র্যাবের মহাপরিচালক থাকাকালে তিনি নির্দ্বিধায় গুম, খুন, ক্রস ফায়ার এত কিছু করেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জের 7 খুন, সেটাও তার গোচরে ছিল। সবচেয়ে বড় হচ্ছে যে কাউন্সিলর একরাম হত্যা কক্সবাজারে, ওই যে মেয়ে ফোন করে বলেছে না, বাবা তুমি কাঁদছো কেন, সেই একরাম ক্রস ফায়ারের সঙ্গেও সে জড়িত। এই বেনজির সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন শাপলা চত্বরে 13 সালে যে ঘটনাটা ঘটছে হেফাজতের উপরে। তারপর তিনি যখন র্যাবের মহাপরিচালক হন, তখন তিনি নির্দ্বিধায় গুম, খুনের বন্যা বইয়ে দিয়েছেন এবং তারপর তাকে পুলিশ প্রধানও করা হয়েছে। এবং তিনি যে কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং তিনি যে কত বড় বেয়াদব ছিলেন, আপনারা এই ভিডিওতে তা দেখতে পাবেন। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এখন আপনারাই বলেন, এইভাবে কি একজন পুলিশ কথা বলতে পারে? টোকাইয়া টোকাইয়া খুঁজে বের করব। কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এবং এই বেনজির যখন যাকে চেয়েছেন তখন তাকে খুন করেছেন, গুম করেছেন, মেরে ফেলেছেন, কাউকে তিনি নিস্তার দেননি। যখন যেই নায়িকাকে ভালো লাগতো, ঢাকায় সিনেমার সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে তিনি বেডে নিয়েছেন, যেই সব নায়িকারা তার মেয়ের বয়সী। তার কোনো ছেলে নাই, 2 মেয়ে, 2 মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং জামাইদেরকে অজস্র টাকা পয়সা দিয়েছেন। এই বেনজিরের খারাপ সময় শুরু হয় মূলত 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে, যখন র্যাব এবং র্যাবের 6 সদস্যের উপরে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা দেয়। তারপর থেকেই মূলত বেনজিরের অধঃপতন শুরু হয়। এরপর থেকে মূলত বেনজির দমে যান। তা না হলে তিনি যে আরো কত মানুষের জীবন কেড়ে নিতেন সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো এরপর তিনি পুলিশ প্রধান পদে ছিলেন। মার্কিন স্যাংশন থাকার পরেও তাকে শেখ হাসিনা আমেরিকাতে পাঠিয়েছিলেন, কিন্তু আমেরিকাতে তিনি ওই নিউ ইয়র্কের বাইরে জনচিত ছিল। এবং এরপরই ঘটে আসল ঘটনা। সেটা হচ্ছে যে বেনজির যখন পুলিশ প্রধান ছিলেন, তখন কিছু লোকজন তার কাছে আসতো তাকে পার্টনার করার জন্য।
কিরকম? মনে করেন রহিম করিমের সম্পত্তি জোর করে দখল করে ভোগ করতেছে, করিম বেচারা কিছুই করতে পারতেছে না। এখন রহিম চিন্তা করলো যে আমি যে করিমের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে রাখছি, আমি যদি এখন বেনজিরকে অর্ধেক পার্টনার বানাই, বেনজির পুলিশ প্রধান, তখন চলে ক্রস ফায়ার, গুম খুন রাজত্ব, তাহলে ওই করিম ভয় কিছু বলবে না। তখন রহিম বলল, বেনজির ভাই আমার পার্টনার হন। বলল ঠিক আছে। এইভাবে বেনজির প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন এবং হারুনও হয়েছেন, বেনজিরও হয়েছেন, প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। বাড়ি, গাড়ি, রিসোর্ট, দেশের সম্পত্তি, বিদেশের সম্পত্তি, গ্রিন টেলিভিশন ইত্যাদি ইত্যাদি বহু সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু সমস্যাটা হলো যে যখন শেখ হাসিনার শেষ সময়, তখন বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সোবহান আনবির এর সঙ্গে এই বেনজিরের দূরত্ব তৈরি হয়। কারণ হঠাৎ করে বসুন্ধরা গ্রুপ এবং রংধনু গ্রুপ, এই দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বসুন্ধরাও ভূমিদস্যু, রংধনুও ভূমিদস্যু। বসুন্ধরার মালিক আনবির আর রংধনুর মালিক আন্ডার রফিক। এখন আন্ডার রফিক বেনজিরকে বলল যে যদি আপনার মাধ্যমে জোর করে নারায়ণগঞ্জের রূপপুরে বসুন্ধরা কিছু সম্পত্তি আমরা দখল করতে পারি, তাহলে আপনার অর্ধেক আমার অর্ধেক। তখন এই সম্পত্তি দখল করা শুরু হয়। শুরু হওয়ার পরেই বসুন্ধরা করলো কি, বসুন্ধরা তো আওয়ামী লীগকে ভয় পায় না, কারণ বসুন্ধরা আওয়ামী লীগ, এবং বসুন্ধরার আনবিরের বাবা আকবর সোবহান তিনি বলছেন শেখ হাসিনার সঙ্গে তিনি কবরে যেতে চান। তখন এই বসুন্ধরার পত্রিকা কালের কণ্ঠ একের পর এক বেনজিরের দুর্নীতির বিষয়ে লিড নিউজ করে থাকে, যে বেনজির কোথায় কি দুর্নীতি করেছেন। এবং এই কালের কণ্ঠে বেনজিরের এই দুর্নীতির খবর শুনে তো আমাদের চক্ষু চরক, যে একটা লোক এত সম্পত্তি দেশে বিদেশে করে কিভাবে, একজন পুলিশ প্রধান হয়ে সে এত দুর্নীতি করে কিভাবে। ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, 200-300 ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় জমি, রিসোর্ট, অভাব নাই। গোপালগঞ্জ তো অর্ধেকই তিনি কিনে ফেলেছেন। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে তিনি হিন্দুদের জমি জবরদখল করে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বেনজিরের পরবর্তী পুলিশ প্রধান চৌধুরী মামুন, তিনি কিন্তু তার পুলিশ প্রধানের মেয়াদ শেষ হওয়ার পরেও এক্সটেনশন পেয়েছেন, কিন্তু বেনজির কেন পাননি? বেনজির যতই গুম করুক, খুন করুক, শেখ হাসিনা জানেন যে শেখ হাসিনার অবৈধ স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখতেই কিন্তু বেনজির গুম খুনগুলো করেছেন। তা কি হাসিনা জানে না? জানে তো। এই কারণে হাসিনা বেনজিরের প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন। কিন্তু যখন এই হিন্দুদের সম্পত্তি জোর করে কেনার কারণে ভারতীয় দূতাবাস থেকে অবজেকশন আসলো, তখনই শেখ হাসিনা তাকে আর পুলিশ প্রধান বানালেন না। এখন তার বিরুদ্ধে দুটো অভিযোগ, এক হচ্ছে জোর করে হিন্দুদের সম্পত্তি দখল, আর একটা হচ্ছে তার উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা। তখনই শেখ হাসিনা বেনজিরকে বললেন যে এবার তোমার দেশ ছাড়ার সময় হয়ে গিয়েছে, এবং শেখ হাসিনা তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেন। আমাদের খেয়াল আছে সম্ভবত 2021 সালে ঢাকা বোট ক্লাবে পরিমণি গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন। তখন ফিরে এসে পরিমণি নাসির উদ্দিন নামে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছিলেন। সেই নাসির উদ্দিন ছিলেন বোট ক্লাবের মেম্বার এবং এই বেনজির ছিলেন সেই বোট ক্লাবের সভাপতি। এরপরে কিন্তু এই হারুনের সঙ্গে এই বেনজিরের বিভেদ তৈরি হয়, এবং ঢাকায় সিনেমার বিভিন্ন নায়িকা নিয়েও কিন্তু এই হারুনের সঙ্গে বেনজিরের বিভেদ ছিল। একটা সময় বেনজির রিটায়ার করে হারুনের কর্তৃত্ব আরো বৃদ্ধি পায়, এবং সেই পরিমণি আজকে বেনজির গ্রেপ্তার হওয়াতে অত্যন্ত খুশি। তিনি ফেসবুকে অনেক আনন্দ প্রকাশ করেছেন। শুধু পরিমণিই না, আরো অনেক নায়িকাকে এরা বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে। তো যাই হোক, সেই বেনজির দুবাইতে গ্রেপ্তার হয়েছে, এটা আজকে আমরা জানলাম স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আমাদের কাছ থেকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বেনজিরকে আসলে ফিরিয়ে আনা এত সহজ হবে কি না, এ নিয়ে একটা রিপোর্ট করেছে প্রথম আলো। তারা লিখেছে যে বেনজির আহমেদকে ফেরানোর বিষয়টি নিয়ে এনবিসিতে অতীতে কাজ করেছেন এবং বর্তমানে কাজ করছেন এমন 5 কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রথম আলোর। তারা পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। তারা বলেছেন যে বেনজিরের গ্রেপ্তার অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় অগ্রগতি, তবে এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেপ্তার হতেই পারেন, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে তিনি যে দেশে আটকে আছেন সেই দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
আরব আমিরাতের কূটনৈতিক চ্যানেলে এটা পাঠাবে। তিনি আশা করেন যে বেনজিরকে আসলে ফেরত আনা যাবে। অনেকের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন এটা একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, বাস্তবে তা নয়। রেড নোটিশ হলো ইন্টারপোলের সদস্য দেশগুলোর কাছে একটি অনুরোধ, যাতে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ধারণ এবং প্রয়োজনে সাময়িকভাবে আটক করা যায়। এর ভিত্তি হতে হয় সংশ্লিষ্ট দেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা বিচারিক আদেশ। অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেপ্তার, এই বড় দুটি ধাপ পার হয়েছে। কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিবে আরব আমিরাতের আদালত। বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে যে বেনজিরের বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং এবং সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এটা যদি দেখাতে পারে তাহলে আমিরাত তাকে ফেরত দিতেও পারে। তবে আমরা আশাবাদী বলতে 50-50 আশাবাদী। যেমন আমরা দেখেছি যে আরাব খান, তিনি পুলিশ হত্যা মামলার আসামি। সে আরাব খানকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কিন্তু গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। তখন ক্ষমতা ছিল শেখ হাসিনা। হ্যাঁ, তারপর আরাব খানকে আবার দুবাই পুলিশ ছেড়ে দেয় কারণ আরাব খানের কাছে পাসপোর্ট ছিল ভারতীয় পাসপোর্ট। আরাব খান বলেছে, আমি ভারতীয় নাগরিক, আমি বাংলাদেশে ছিলামই না, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তখন দুবাই পুলিশ এই আরাব খানকে ছেড়ে দিয়েছে। এখন আমরা শুনেছি যে গ্রেপ্তার করার সময় বেনজিরের কাছেও বিভিন্ন দেশের পাসপোর্ট ছিল। অবশ্যই তিনি কোনো দেশের নাগরিক। এখন যদি বেনজির বলে যে আমি বাংলাদেশের নাগরিক না, আমি ত্যাগ করেছি, বা তারা আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ অভিযোগ এনেছে, তখন কি হবে? তখন কি দুবাই ফেরত দেবে? বেনজিরকে বাংলাদেশে আনা নির্ভর করতেছে বাংলাদেশ সরকারের মামলা সাজানো, নথিপত্র সাজানো এবং কূটনৈতিক তৎপরতার উপর এবং দুবাই আদালতের নির্দেশের উপর। তবে আমরা আশাবাদী যে বেনজিরকে বাংলাদেশে ফেরত এনে তার কুকর্মের উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হবে। পাশাপাশি হারুন, বিপ্লব, এদেরকেও ধরে বাংলাদেশে আনা হবে এবং এদের বিচার করা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।